পৃথিবীর যেই প্রান্তিক যখন কোনো যুদ্ধ বাধে সেখানেই সূত্র পাবেন ইসরায়েল অথবা আমেরিকা। সেই সূত্র ধরে আজকে আমেরিকা এবং ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ। ইরানের সংক্ষিপ্ত ইতিহাসে যদি আমরা আসি তাহলে দেখতে পাবো যে 1979 সালে ইরান ইসলামিক বিপ্লব অর্থাৎ ইসলামিক রেভলিউশনের একটি বিপ্লব ঘটে এবং সেখানে পশ্চিমা সমর্থিত যে শাহ শাসন রয়েছে সেই শাহ শাসনের কিন্তু পরাজিত ঘটে এবং সেখান থেকেই কিন্তু ইরানের ইসলামী রেভলিউশনের একটা উত্থান হয়। এভাবে ইসলামিক রেভলিউশনের বিপ্লবের পরে তারা একটা বিষয় জারি করে, সেটা হচ্ছে তারা ইসরায়েলকে কখনোই কোনোভাবেই তারা স্বীকৃতি দিবে না এবং আমেরিকা তারা হচ্ছে তাদের মূল শত্রু, এই জন্য তাদেরকে বলা হয় গ্রেট সাটান। এরপরেই কিন্তু ইউনাইটেড স্টেটের সাথে ইরানের সাথে একটি বড় শত্রুতা তৈরি হয় এবং সেখান থেকেই কিন্তু শুরু হয় ইরান ইরাক যে যুদ্ধটা রয়েছে সেটা 1979 থেকে 1988 সালের মধ্যে। এই বিরাট যুদ্ধে কিন্তু ইরানের একটি বড় জয়লাভ হয় এবং সাথে সাথে ইরান তার নিজস্ব আত্মনির্ভর যে অস্ত্রের উপর আত্মনির্ভর, রাষ্ট্রের উপর আত্মনির্ভর এবং অনন্য আশেপাশে সমস্ত রাষ্ট্রের সাথে তার একটি দোদুল্যমান চলমান অবস্থাকে বিদ্যমান করে সে কিন্তু সামনে এগিয়ে চলছে। আমরা যদি দ্বিতীয় ধাপে চিন্তা করি যে কেন ইরান কি ইসরায়েল এবং আমেরিকা হুমকি মনে করে, আপনি একটু ভৌগোলিকভাবে বিশ্বের অনন্য রাষ্ট্রের সাথে মিলাবেন এবং বিশ্বের পরাশক্তির সাথে একটু হিসাব মিলাতে যাবেন। যেই রাষ্ট্রে পারমাণবিক বোমা রয়েছে বা পরমাণু শক্তি রয়েছে সেই রাষ্ট্রই কিন্তু ইসরায়েল হুমকি মনে করছে, অর্থাৎ সেটা যদি মুসলিম রাষ্ট্র হয় তাহলে সেই হুমকির জায়গাটা বা হুমকির লিস্টটা তার 1 নম্বরে থাকে, আর যদি সেটা অমুসলিম হয় সেক্ষেত্রে তাদের সাথে একটা লিয়াজু বা তাদের সাথে একটা সংযোগ সৃষ্টি করে কিভাবে চলা যায় সেটা দেখা যায়। তাই ইরান যেহেতু মুসলিম রাষ্ট্র আবার পরমাণু শক্তিধর অবস্থান রয়েছে, সেজন্য ইসরায়েল সে তার ভবিষ্যৎ রাজত্বের জন্য এবং ভবিষ্যৎ তার যে একটা ক্ষমতা তৈরি হচ্ছে সেই ক্ষমতার জন্য সে এটাকে হুমকি মনে করছে। সে সেটাকে কোনোভাবেই মেনে নেবে না, বিভিন্ন উপেক্ষা দিচ্ছে, অর্থাৎ সন্ত্রাসী বলছে, জঙ্গি বলছে, বিভিন্ন হিস্ট্রি দিয়ে ইরানকে একটি করাপশনে নিয়ে আসতে চাচ্ছে। আরেকটি দিক হচ্ছে 2015 সালে জয়েন্ট কনফারেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে একটি পরমাণু চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়েছিল 2018 সালে। সেই চুক্তি থেকে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয় এবং যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার মাধ্যমেই ইরানের উপরে নতুন ভাবে করাপশন শুরু করে, ইরানের উপরে হামলা মামলা এবং বিভিন্ন আলোচনা বিভিন্ন ভাবে হস্তক্ষেপ তৈরি করতে থাকে। 3 নম্বর কারণ হচ্ছে ইরানকে কেন ইসরায়েল আমেরিকা এত হুমকি মনে করে, তার কারণ বড়টা কারণ হচ্ছে এক্সিস অফ রেসিস্ট্যান্স প্ল্যান, অর্থাৎ ইরান ডিরেক্টলি কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ করে না, সেটা প্রক্সি লেভেলের যুদ্ধ তৈরি করে। যেমন আপনি লিবিয়ার যুদ্ধ বলতে পারেন, সেখানেও ইরানের অংশগ্রহণ ছিল, ইরাকের মধ্যে ইরানের যে বড় একটা অংশগ্রহণ ছিল। আপনি সিরিয়া থেকেও এড়াতে পারবেন না, সিরিয়ায় যখন গৃহযুদ্ধ বেঁধে যায় তখন কিন্তু ইরানের একটা বড় অবস্থান ছিল। এমনকি আফগানিস্তানেও যখন যুদ্ধ চলে সেখানেও কিন্তু ইরানের প্রক্সি সমর্থন ছিল। এই কারণে ইসরায়েল মনে করে যে তার চারিদিকটা, অর্থাৎ এই যে লেবাননে হিজবুল্লাহ সমর্থন, হামাসকে সমর্থন, ইসরায়েল মনে করে যে তার চারিদিকে সে একটা করাপশন মনে করে এবং ইরানকে সে একটি হুমকি মনে করে, কারণ তার ভৌগোলিকের জন্য ইরান একটা বড় হুমকি। সেজন্য ইরানকে এই মানচিত্রের থেকে বদলাতে হবে। আরেকটি প্রশ্ন কিন্তু বারবার মনের ভিতরে জন্ম দিচ্ছে, সেটা হচ্ছে আরব রাষ্ট্রগুলো কেন ইরানের উপরে ক্ষিপ্ত। কারণ হচ্ছে পশ্চিমারা সর্বদা আরব রাষ্ট্রগুলোকে হাতের ভিতরে রেখেছে, অর্থাৎ তাদের হাতের মুঠোর ভিতরে। তাদের পোষ্য যে সমস্ত রাষ্ট্রপ্রধান রয়েছে সেই সমস্ত রাষ্ট্রপ্রধানদেরকেই কিন্তু আরব রাষ্ট্রগুলোতে দায়িত্ব দেওয়া আছে এবং সেক্ষেত্রে তারা আরব কান্ট্রিগুলোর বিভিন্ন প্লেটে আপনার বড় বড় মার্কিন ঘাঁটি তৈরি করেছে। কিন্তু এই সমস্ত ঘাঁটির সব থেকে বড় শত্রু হচ্ছে ইরান। ইরান কখনোই এই ঘাঁটিগুলোকে সহজভাবে দেখতে পারেনি, কারণ সে তার অস্তিত্বের জন্য হুমকি মনে করতো এই ঘাঁটিগুলো। আরেকটি বিষয় হচ্ছে তেল বাণিজ্য অথবা পেট্রোলিয়াম বাণিজ্য। এই বাণিজ্যের 50 থেকে 60% নির্ভর করে হচ্ছে আরব রাষ্ট্রের উপরে। এই আরব রাষ্ট্রের এই তেলগুলো জাহাজ দিয়ে এই হরমুজ প্রণালী থেকেই চলাচল করে। এই হরমুজ প্রণালী কাদের করাপশনে, সেটা হচ্ছে ইরানের করাপশনে এবং লেবাননের কিছু করাপশনে রয়েছে, কিন্তু ইরান যেহেতু শক্তিধর বেশি তার করাপশন থাকে বেশি এখানে, তো সেই ক্ষেত্রেও ইরান সেখানেও একটি বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই এখানে ইরান যে শুধু 2টা রাষ্ট্রের সাথে লড়ছে বিষয়টা এমন নয়, পক্ষান্তরে পুরো আরব গালফ, আরব রাজ্য, মধ্যপ্রাচ্য প্লাস হচ্ছে ইউরোপ, অনেকগুলো রাষ্ট্রের সাথে ইরান একা লড়ছে। আর যদি ইরান কোনোভাবে ফল্ট করে অথবা পরাজিত বরণ করে সেক্ষেত্রে দ্বিতীয় টার্গেট হচ্ছে এশিয়া মহাদেশ, অর্থাৎ আমাদের এই সমস্ত কান্ট্রিগুলো। তারা পূর্বের সেই দাসত্ব আবার নতুন ভাবে
চাপিয়ে দেওয়ার বই প্ল্যান করতে থাকবে। তাই আমরা যদি ভৌগোলিক দিকে চিন্তা করি যে পশ্চিম এবং এশিয়া এই দুই দিকের মধ্যখানের বড় কাটা অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েলের চোখে বড় কাটা হচ্ছে ইরান। তাদের কাছে কোনো আরব রাষ্ট্রগুলো কাটা না, কারণ সেখানে তাদের পোষ্য লৌকিক তৈরি মানে রাষ্ট্রপ্রধান তৈরি করা আছে এবং সেখানে ইউরোপের কোনো রাষ্ট্র কাটা না। আপনি ইতিপূর্বে ভেনেজুয়েলাকে দেখেছেন, সেখানে কিভাবে তাদেরকে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে আপনি লিবিয়ার অংশ দেখেছেন, এরপরে আপনার গ্রিসের অবস্থান দেখতে পাচ্ছেন। কোনোটাই তাদের জন্য কাটা না। সব থেকে বড় কাটা হচ্ছে ইরান। ইরানকে তারা পার করতে পারলেই এশিয়ার বিরুদ্ধে তারা চলে আসতে পারে। এবং এখানে বলা যায় হচ্ছে এক সময়ের যে সময়কার আপনার ব্রিটিশের করাপশন ছিল পুরো এশিয়ার মধ্যে, হিন্দুস্তানের মধ্যে, সেই করাপশনটা আবার নতুন ভাবে তারা অ্যাপ্লাই করতে চাচ্ছে এবং দাসত্বের গোলামির জিনজিরে আবদ্ধ করতে চাচ্ছে এশিয়াকে। এবং আরো কিছু চাহিদা রয়েছে, শুধু যে দাসত্বের ভিতরে আবদ্ধ করবে এমন না, পুরো পৃথিবীর রাজনীতি এবং রাজনৈতিক শক্তিকে সে আরো সুন্দরভাবে ইউটিলাইজ করতে চাচ্ছে। চীন এবং রাশিয়াকেও হস্তক্ষেপ করতে চাচ্ছে। এরকম আরো অনেকগুলো কারণ রয়েছে, শুধু একদিকে কারণ চিন্তা ভাবনা করলেই হবে না, আরো অনেকগুলো কারণ দিক বিবেচনা করেই তারা ইরানকে নিজেদের গলার কাটা মনে করে। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, ইরান কি সেই কাটা শক্তভাবে হয়ে থাকতে পারবে নাকি কাটা ছিঁড়ে ফল্ট করবে অথবা পরাজিত বরণ করবে? সেটা অনেকটা নির্ভর করে তাদের শক্তিশালী অবস্থান এবং তাদের অস্ত্রের অবস্থান, শক্তির অবস্থান। এবং আরেকটি জিনিস নির্ভর করে, সেটা হচ্ছে আমরা ইতিপূর্বে দেখেছি যে আফগানিস্তান এবং ইরান তারা মিত্র দেশ ঘোষণা করেছে। অর্থাৎ ইরানের উপরে কোনো আক্রমণ আসলে সেটা আফগানিস্তানের উপরে আক্রমণ আসবে বলে ধর্তব্য হবে। সেক্ষেত্রেও আমেরিকা এখানে প্রক্সি লেভেল খাটিয়েছে, সেটা হচ্ছে আফগানকে কিভাবে পাকিস্তানের সাথে যুদ্ধে ব্যস্ত রাখা যায়। সে কারণে পাকিস্তানের যে তার পোষ্য সেনাবাহিনী রয়েছে, সেনাবাহিনীর মাধ্যমে আফগানিস্তানের সাথে একটা যুদ্ধে বাঁধিয়ে রেখেছে। এরপরেই কিন্তু ইরানের উপরে হামলাটা হয়েছে। আপনি কিন্তু পুরো ছকটা, তাদের পুরো প্ল্যানটা একদম সুন্দরভাবে তৈরি করা, যে এটা আপনি একটু ইতিহাস ঘাটলে অথবা খবরগুলো দেখলে আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। কারণ আমরা জানি পৃথিবীর সমস্ত পরাশক্তির কবরস্থান হচ্ছে আফগানিস্তান। আপনারা জানেন যে রাশিয়ার অবস্থান আফগানিস্তানে দাফন হয়েছে এবং আমেরিকার 2001 থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত টানা অনেক পিটানি খেয়ে তারপরে আফগানিস্তান থেকে তারা পরাজিত বরণ করেছে এবং বাধ্য হয়েছে তাদের সাথে একটি চুক্তি বিনিময় করা। তাই এখন আমরা একটা দিক থেকে ভবিষ্যতের উপর নির্ভর করতে পারি, সেটা হচ্ছে কোনোভাবে যদি আফগানিস্তান এবং ইরান এই যে মিত্রতা ঘোষণা করা হয়েছে এটা যদি এক থাকতে পারে এবং সেটা যদি তারা এক থাকার অবস্থানে চলে আসতে পারে। এখন যেহেতু আফগান পাকিস্তানের যুদ্ধ চলতেছে, এটা আমেরিকার তৈরি করা, সবাই এটা বুঝতে পারে। যেহেতু এটার থেকে যদি এড়িয়ে যেয়ে তারপরে ইরান এবং আফগানিস্তান যদি এক হয়ে কাজ করতে পারে, সেক্ষেত্রেই এই গলার কাটা আরো মোটা হয়ে দাঁড়াবে আমেরিকা এবং ইসরায়েলের জন্য। এমন হইতে পারে যে আমেরিকা ইসরায়েলের জন্য সব থেকে বড় হুমকি হয়ে যেতে পারে এবং পরাশক্তিও ঘুরে যেতে পারে, এটা শুধু আফগান এবং ইরান যদি একসাথে হয়ে থাকে। যাই হোক, এটা পুরোপুরি নির্ভর করছে ভবিষ্যতের উপরে, এটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না।